জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের দ্বিতীয় ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য ১০ জুলাই দিন ঠিক করেন। এই মামলায় আসামি ৩০ জন, আটক ৪ জনকে গ্রেফতার দেখানোর পাশাপাশি পলাতক ২৬ জনকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে জুলাই গণহত্যার ৩টি মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। বিস্তারিত হুমায়ুন চিশতি রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। গত বছর ১৬ জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড আর ছড়রাগুলিতে রণক্ষেত্রে পরিণত হয় রংপুর শহর। ওই দিন দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা রংপুর সড়কে পুলিশ খুব কাছ থেকে গুলি করে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে। পুলিশের গুলিতে লুটিয়ে পড়লে তাকে ধরে নিয়ে যায় তার সহযোদ্ধারা। এরপরেই ক্ষোভ আর প্রতিবাদে ফুঁসে ওঠে ছাত্র জনতা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত ১৩ জানুয়ারি আবু সাঈদের ভাই রমজান শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। গত ২৪ জুন ৩০ জনকে আসামি করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। সোমবার ট্রাইব্যুনাল ২-এ ১০৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। শুনানিতে আবু সাঈদ সহ সকল হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের পেছনে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে নির্দেশদাতা হিসেবে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তবে আসামি হিসেবে ৩০ জনের মধ্যে তাদের রাখা হয়নি। ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের বিচার কাজ চলবে তার নিজস্ব গতিতে। ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া তার নির্দিষ্ট গতিতেই এগিয়ে যাবে এবং বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আবু সাঈদ হত্যা মামলা সহ এ পর্যন্ত ৩টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। এর মধ্যে ট্রাইব্যুনাল ২-এ এটাই প্রথম। আগামীকাল শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে এনসিপির রংপুর জেলা ও মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলার প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব ও মহানগরের প্রধান সমন্বয়ক সাদিয়া ফারজানা দিনা জানান, সকালে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা। এরপর গাইবান্ধায় পথসভা শেষে তারা বিকেলে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মরণ করতে এবং জুলাই গণ অভ্যুত্থানের অংশ নিতে, ছাত্র জনতার আকাঙ্ক্ষার কথা শুনতে এবং সারা দেশের মানুষের দুয়ারে পৌঁছায় যেতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই জুলাই জুড়ে সমস্ত মাস জুড়ে এই কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটা নতুন সংবিধানের মধ্যে পূরণ হোক, আমরা তার জন্যই কাজ করছি এবং আমাদের এই পদযাত্রার একটা এজেন্ডা অবশ্যই থাকবে গণপরিষদ নির্বাচন। বন্দর অচল করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে দেশের অনেক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ের সাংবাদিকদের এই ক্ষোভের কথা জানান অর্থ উপদেষ্টা। অন্যদিকে অতীত ভুলে দেশের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে রাজস্ব ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দাবি করেন, সবাই মিলে কাজ করলে গতবারের চেয়ে এবছর রাজস্ব আদায় বেশি হবে। ইয়াসিন রানার রিপোর্ট। এনবিআরের আন্দোলন, বন্দর বন্ধ রাখা, বাংলাদেশ ব্যাংক এবং দুদকের বিষয়ে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, প্রাইভেট প্রতিষ্ঠানের মতো সব বন্ধ করে আন্দোলন করতে পারেন না এনবিআর-এর কর্মকর্তারা। এখন স্বচ্ছতার সাথে কাজ করলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা। জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিতে গ্রহণযোগ্য। হ্যাঁ, আমাদের সাথে তাদের মতামত থাকতে পারে, আমি বহু আগে বলেছি, কিন্তু পোর্ট বন্ধ করে দেবে, এটা তো প্রাইভেট প্রপার্টি না। আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম, তাই না? বা আমার কোকাকোলার ফ্যাক্টরি আমি বন্ধ করে, এটা সরকারের, ইউ আর পেইড বাই দি গভর্নমেন্ট। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরদের সমালোচনা করেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংক তো চলতো সরকারি নির্দেশে, আদেশে, এবং যারা গভর্নর ছিলেন তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না, সরি টু সে, তারা একজন সরকার এজেন্ট হিসেবে কাজ করেছে। এখন কিন্তু সেটা নাই। দুদকও আমাদের ব্যাপারটা, দুদক দেখবে, যদি ফ্যাক্ট থাকে সে করবে। এদিকে প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আন্দোলনের কারণে রাজস্ব আদায় বাধাগ্রস্ত হয়েছে। এখন অতীত ভুলে দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে। একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে, ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। কিন্তু আজকেও সময় আছে, আজকেও তারা চেষ্টা করছে, কারণ এগুলো আগে থেকেই আসলে মাসের শুরু থেকে, ইভেন গত মাসে, এগুলো কিন্তু আমাদের ট্যাক্স অফিসারদের প্ল্যানের মধ্যে ছিল। কারা কারা বড় বড় ট্যাক্স পেয়ার, কারা জুন মাসের শেষে অ্যাডভান্স ট্যাক্স দিবে অথবা এরিয়ার ট্যাক্স এগুলো থাকবে, তো সেগুলো যেহেতু তারা জানে, এবং আজকে সব দপ্তর খোলা, অফিস খোলা, ব্যাংক খোলা, আমার ধারণা যে আজকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট ক্যাশে জমা হবে। রাজস্ব কর্মকর্তারা যেভাবে দক্ষতা ও নিষ্ঠার সাথে অতীতে কাজ করেছেন, একইভাবে তারা কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন এনবিআর প্রধান। এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম। দুদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম সমুদ্র বন্দর, বেনাপোল সহ সকল স্থলবন্দরে সকাল থেকে পণ্য খালাস শুরু হয়েছে। সচল হয়েছে কাস্টমসের কার্যক্রমও। চট্টগ্রাম বন্দরে চলছে জাহাজে কন্টেইনার ওঠানো নামানো কার্যক্রম। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর সচল দেশের বন্দরগুলোর আমদানি রপ্তানি কার্যক্রম। সকাল থেকে পুরোদমে শুরু হয়েছে পণ্য খালাস কার্যক্রম। টানা দুদিন বন্ধ থাকার পর রোববার রাত থেকেই চট্টগ্রাম সমুদ্র বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। জাহাজ থেকে কন্টেইনার নামানো ও পণ্য খালাসও চলছে। কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি C&F এজেন্টরাও সক্রিয়ভাবে কাজ করছে। এর আগে আইসিডি থেকে ১,৮৪৯ একক রপ্তানি কন্টেইনার সময়মতো বন্দরে পৌঁছাতে না পারায় চট্টগ্রাম বন্দর ছেড়ে যেতে পারেনি ৩টি জাহাজ। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কন্টেইনার ডেলিভারি সহ সকল কার্যক্রম এখন পুরোপুরি সচল। কন্টেইনার জট দ্রুত ছাড়ের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বন্দর সচিব। তবে ব্যবসায়ীরা বলছেন, গত দুদিনের অচলাবস্থায় ক্ষতির মুখে পড়েছেন তারা। এদিকে দুদিন বন্ধ থাকার পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে যশোরের বেনাপোল স্থলবন্দরের কাস্টমস হাউসে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার HM শরীফুল ইসলাম। অন্যদিকে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের কাস্টমস হাউসে শুল্কায়ন কার্যক্রম শুরু করেছেন কর্মকর্তারা। ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম আবারও সচল হয়েছে। বন্দরের C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন জানান, পণ্য নিয়ে বন্দরে ঢুকছে ভারতীয় ট্রাক। গত শনিবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে চট্টগ্রাম সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। এতে অচল হয়ে পড়ে বন্দরগুলো। রোববার রাতে রাজধানীতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি ও শাটডাউন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। দেশে গণতান্ত্রিক ধারা ফেরাতে চীনের মনোভাব অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও রোহিঙ্গা সংকট সমাধানে আগ্রহ নিয়ে কাজ করছে দেশটি। এদিকে অন্য এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ ধমক দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি তা মেনে নেবে না। রিপোর্ট করছেন মইনুল আহসান। যেখানে তার সাথে আরো উপস্থিত ছিলেন
5 দিনের চীন সফর নিয়ে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক দলের সাথে সফর বিনিময় চীনা কমিউনিস্ট পার্টির একটি ঐতিহ্য। তিনি বলেন, চীন বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এবং ভবিষ্যৎ নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। তিস্তা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি, তারা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন, এটার উপরে তারা কাজ করছেন। আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সে বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দলের কথা ও কাজে কোনো মিল নেই। সিনিয়র নেতারা বলেন, জাতীয় নির্বাচনকে নানাভাবে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমাদেরকে ধমক দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো সহ্য করবে না। কেউ মনে করে বাংলাদেশ তাদের একক সম্পত্তি, সেটা তাদের মারাত্মক ভুল হবে। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। বিএনপি নেতারা ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান। উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে AK-47 রাইফেল নয়, বৈধ একটি পিস্তল রয়েছে। ভুল করে তার ম্যাগাজিন এয়ারপোর্টে নিয়ে গিয়েছিলেন তিনি। এসব তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তাকে অস্ত্র দিতে আইনের ব্যত্যয় ঘটেছে কিনা তা জানা নেই, তবে প্রথম ধাপে নিরাপত্তা তল্লাশিতে কেন তা ধরা পড়েনি সেটি খতিয়ে দেখা হবে জানিয়ে বিমানবন্দরের ভিআইপিদের বাড়তি সুবিধা দেয়া বন্ধের নির্দেশ দেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মরক্কো সফরে যাওয়ার সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ তল্লাশিতে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায় জানিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তবে উপদেষ্টা জানান, নিরাপত্তার স্বার্থে তিনি অস্ত্র রেখেছেন, বিমানবন্দরে এনেছিলেন ভুল করে। অনেকেই বলছেন AK-47 রাইফেল আছে আসিফ মাহমুদের কাছে, তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তার কাছে একটি বৈধ পিস্তল রয়েছে। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা না বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন, এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরে ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। আগ্নেয়াস্ত্রের নীতিমালায় বলা আছে, বৈধ অস্ত্রের লাইসেন্স পেতে বয়স কমপক্ষে 30 বছর এবং 3 বছরের আয়কর পরিশোধ থাকতে হবে। এ দুটির কোনোটি নেই আসিফ মাহমুদের। তবে অন্য একটি ধারায় বলা আছে, মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। আসিফ মাহমুদের ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেছে কিনা এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম, আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বিমানবন্দরের শেষ মুহূর্তের তল্লাশিতে আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন পাওয়া যায়। প্রশ্ন উঠেছে, প্রথম ও দ্বিতীয় তল্লাশিতে কেন ধরা পড়েনি? বিষয়টি খতিয়ে দেখার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভিআইপিদের বাড়তি সুবিধা দেওয়া বন্ধ করতে হবে। এই জন্য আমি অলরেডি বলেছি, যে হোক, অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা, উনি যে সময় ঢোকে অন্যান্য সমাজ থেকে উনি একটু প্রিভিলেজ পায়, এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। কুমিল্লার মুরাদনগর ও পটুয়াখালীতে নারী নির্যাতনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি ছিল না বলেও দাবি করেন তিনি। তো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিছে।
দূষণ রোধে মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সাথে সচিবালয়ে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বায়ু দূষণ রোধের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। এজন্য বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করার গুরুত্ব আরোপ করা হয়। বায়ু দূষণ রোধে অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ হবে জানিয়ে নতুন 250টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, ঢাকার আশপাশে নো ব্রিকফিল্ড জোন ঘোষণা করা হবে। চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে কাজ করবে সরকার। পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। বাংলাদেশ বেস্ট প্রকল্প বলে একটা প্রকল্প আছে, বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট বলে একটা প্রকল্প অনুমোদিত হয়েছে এবং জাইকার একটা প্রকল্প অনুমোদিত হচ্ছে। এই তিনটাতেই আমরা এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য ইনভেস্টমেন্টের ব্যবস্থা রেখেছি।